ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার সিদ্ধান্ত। আদালতে আত্মসমর্পণ করে চিত্রনায়িকা পরিমণির জামিন, একই বিষয়ে আরেকটি মামলায় অসন্তোষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা হয়ে যাচ্ছে সরকারি 7 কলেজ। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে। 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, বৈঠকে 5টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। জানান, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যেন তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান উপাচার্য। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সাথে। ওবায়দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা কি বলছেন? বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক শেষে 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন। আজকে যে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে মিটিং ছিল, সেই মিটিংয়ের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন যে 7 কলেজের সাথে তাদের যে অধিভুক্তকরণ ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7 কলেজ ছিল, সেই জায়গাটা কিন্তু এখন হয়নি, অর্থাৎ 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছেন। তবে চলমান যে পাঠদান রয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এখন চলমান, তাদের বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতার আশ্বাসটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান উনি কিন্তু জানিয়েছেন। তবে নতুন করে কোনো ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর নিবে না, এই সিদ্ধান্ত জানিয়েছেন। এবং বিস্তারিত আসলে কিভাবে চলবে, কি হবে, এই বিষয়ে আসলে 7 কলেজের যে অধ্যক্ষরা রয়েছেন তারা তাদের ব্রিফিংয়ে সেটি জানাবেন। তবে এখনও কিন্তু এই সিদ্ধান্তকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বিষয়টিকে ইতিবাচক দেখছেন এবং একই সাথে বলছেন যে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া বা আলাদা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং এটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত বলে শিক্ষার্থীরা মনে করছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই যেখানে আসলে শিক্ষার্থীদের প্রপারলি সার্ভিস দেওয়া অর্থাৎ তাদের যে পাঠদান প্রক্রিয়ার জন্য যে সেবাটুকু পাওয়া দরকার সেটি তারা পাচ্ছিলেন না, তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেটি তাদের জন্য আসলে মরার উপর খাড়ার ঘা এরকমই একটি সিদ্ধান্ত ছিল। তো এই আজকের যে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে বের করে দেওয়ার বা আলাদা হয়ে যাওয়ার সম্পর্ক ছেদের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। এই তো আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের যে সম্পর্ক ছেদ বা আলাদা করার সবশেষ খবর। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? নাবিল, আমি জানতে চাচ্ছিলাম ঢাকা কলেজের আন্দোলনের সবশেষ তথ্য কি আছে? 7 কলেজের শিক্ষার্থীদের অন্যতম যে প্রধান দাবি ছিল সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করতে হবে এবং স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে যে ঘোষণাটা এসেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে 7 কলেজকে পৃথক করা হবে। তবে যেহেতু এখন পর্যন্ত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার কোনো ঘোষণা আসেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যান্য যে সকল দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রো ভিসি মামুন আহমেদকে অপসারণ
তার পদত্যাগ এবং যারা গতকালকে হামলার সাথে যে সকল পুলিশ সদস্যরা যুক্ত ছিলেন তাদের অপসারণ এবং তাদের বিচারের দাবি, সেগুলোর বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা এখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, তাদের যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং আলাপ আলোচনার পরে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন কিনা। আপনি জানেন যে আজকে কিন্তু তারা 6 দফা দাবিতে 4 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল এবং সেটি কিন্তু বিকেল 4টায় সেই আলটিমেটামের সময় শেষ হয়েছে এবং তারপর তাদের একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা ছিল। কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে পৃথককরণের ঘোষণা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কঠোর অবস্থান সেখান থেকে কিন্তু তারা অনেকটাই সরে এসেছেন এবং যে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা ছিল সেটি তারা আলাপ আলোচনা করে পরবর্তীতে কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা সেটি জানাবেন। কিন্তু এই মুহূর্তে আসলে সকালে আমরা যে উত্তেজনাকর পরিস্থিতি দেখেছি সেই অবস্থা কিন্তু এখন নেই, এখন অনেকটাই স্বস্তির পরিবেশ এবং কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করবেন বলেও মনে হচ্ছে না, যেহেতু তাদের অন্যতম যে প্রধান দাবিটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। আর বাকি যে সকল দাবিগুলো ছিল সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং সেগুলো তারা আদায়ের চেষ্টা করবেন। জেবা। নাবিল জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম ঢাকা কলেজের আন্দোলনের সবশেষ পরিস্থিতি। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত, পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক সভায় তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রবিবার রাতের ঘটনা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, আইন শৃঙ্খলার বিষয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত। সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সড়ক অবরোধ না করে কোনো মাঠে বা সোহরাওয়ার্দীতে বিক্ষোভ জানালে ভালো হয় বলে মত তার। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ছাত্ররা সবসময় পজিটিভ কাজ করেছে, 2-1টা ভুল হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত সামাল দিতে সব চেষ্টা করছে সরকার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ডিএমপি কমিশনারের। সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এবার ইসলামী আন্দোলনে আমির ও চরমোনায়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের পর 10 দফা সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দল দুটি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অন্যকে হেয় না করা, ইসলামী শরিয়া বিরোধী কোনো কথা না বলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করায় একসাথে কাজ করা সহ টেকসই রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একমত হয়েছে তারা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার বিষয়েও একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। বর্তমান নির্বাচন কমিশন কোনো অন্যায় সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে তথ্য সহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই হয়। চাইলেও রাতের ভোটে সম্পৃক্তদের ফায়ার করে দিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, তবে যাচাই করা হবে কারা অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনার শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তারাও বাধ্য থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচনের নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে
যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। তবে নিশ্চিত থাকেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সজ্ঞানে জ্ঞাতসারে কোনো অন্যায় সহ্য করা হবে না। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে। মামলা তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ সহ মোট 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গমন বন্ধের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়, আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও শেখ হাসিনার আমলে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠা এই সিন্ডিকেটকে দ্রুত দমনের দাবি তাদের। গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, মানুষের ভালোবাসা এবং আইনের উপর বিশ্বাস রাখতে চান। এই মামলায় ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদী পরিমণি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশও দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হয় সোমবার সশরীরে আদালতে হাজির হন পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। জামিন পেয়ে গণমাধ্যমকে পরিমণি বলেন, আইনের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক নয়। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।